আজকে হচ্ছে 5 তারিখ, 5ই ডিসেম্বর। আমরা মোটামুটি এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই মাসটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা এই মাসের প্রিপারেশনের উপর নির্ভর করছে যে তোমাদের রেজাল্ট কেমন হবে। তো এই মাসটাই সিনসিয়ারলি কোনো রকম ডাউট ফাউট যা থাকবে ক্লিয়ার করো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই মাসে যে যে চ্যাপ্টার গুলো যেমন যেমন হচ্ছে সেখানে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে সেগুলোকেও ডিউ রেখো। যখনই যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করো। কারণ খাতায় যদি একবার তোলা থাকে পরে কিন্তু খুব ইজি হয় পরে জিনিসগুলোকে মানে মেক ওভার করতে, প্লাস হচ্ছে ওগুলোকে প্রিপেয়ার করতে। ঠিক আছে? ওকে, আমরা তাহলে আজকে খুব ইজি চ্যাপ্টার আমরা আলোর প্রতিফলন শুরু করব। তার আগে যেহেতু এটার নাম হচ্ছে জ্যামিতিক আলো, তা আমরা জানি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান কখন আমরা চর্চা করি এটা নিয়ে আমরা অনেকবার বলেছি। কখন ভৌত আলো বলবো, কখন জ্যামিতিক আলো বলবো, কখন আলোর কোয়ান্টাম থিওরি ধরবো, এগুলো নির্ভর করছে যে আমরা কোন কোন জায়গায় বা কোন ঘটনাতে ঘটনাকে আমরা ব্যাখ্যা করছি যেখানে আলো ইনভলভ আছে। তো এবার আমরা যখন দেখছি যে আলোর যে তরঙ্গদৈর্ঘ্য, সেই তরঙ্গদৈর্ঘ্য তুল্য মূল্য যদি কোনো প্রতিফলক, কোনো অবস্ট্রাকশন বা কোনো অ্যাপারচার এগুলো যখন আমি রাখবো, তখন যে ঘটনা সমূহগুলো ঘটবে সেক্ষেত্রে কিন্তু আলোকে ওয়েভ যদি আমরা না ধরি তাহলে ব্যাখ্যা করা যায় না। সেই জন্য সেই পার্টটা আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে ভৌত আলো, বা সেটা হচ্ছে তোমার ওয়েব নেচারটা দিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। যেখানে আমরা পড়েছিলাম অপবর্তন, তার তার আগে পড়েছিলাম ব্যতিচার, তারপর সমাবর্তন এটসেট্রা। এই সমস্ত জিনিসগুলো আমরা কমপ্লিট করেছি। এবার এক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিফলক হোক বা যাই হোক তাদের সাইজ বা যে হোল থাকবে সেগুলো পিন হোল হবে। যে স্লিট থাকবে, একটা চওড়া যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটার যে ডাইমেনশন হবে সেটাও খুব ছোট হবে। কিন্তু এক্ষেত্রে এই জ্যামিতিক আলোটা হচ্ছে মোস্ট পপুলার। এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। কারণ এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে প্রতি মুহূর্তে কিন্তু ঘটে, এবং পপুলার, ইজি, এবং ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কারণ হচ্ছে আমরা প্রতিদিন জীবনে এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে প্রয়োগ, সেই প্রয়োগগুলোকে আমরা উপলব্ধ করি এবং সেগুলোকে ব্যবহার করি। তো জ্যামিতিক আলো কখন আমাদের চর্চায় আসে? যখন আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার সাপেক্ষে প্রতিফলক বা যে বিষয়গুলোতে আলো পড়বে তাদের সাইজ যখন অনেক বড় হবে। তাহলে এইটা তখনই হচ্ছে যে যে প্রতিফলক যেটা হবে, প্রতিফলক বা 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 যে বস্তু সংস্থা আলোচনা হবে, বস্তু বা বস্তু সংস্থা এর উপর আলো পড়বে, উপর আলো পড়বে, তাদের সাইজ তাদের সাইজ ল্যামডা এর তুলনায়, ল্যামডা মানে বুঝতে পারছো, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এর তুলনায় অনেক বড়। এরকম যদি কোনো কন্ডিশন হয় তখন দেখা যায় যে আলো একদম স্ট্রেট পাথে যাচ্ছে। মানে আমরা যখন, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ট্রেন যখন যায়, যখন যদি ট্রেনের পাশে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে দেখবে ট্রেনটা হেলতে দুলতে যাচ্ছে, তার মানে খুব কাছাকাছি চলে গেছে। কিন্তু যদি কেউ দূর থেকে দেখে, উঁচু থেকে দেখে, তাহলে দেখবে ট্রেনটা ঝিকঝিক করে সোজা পথে যাচ্ছে। তো জ্যামিতিক আলো হচ্ছে সেই পার্ট যেখানে আমরা দূর থেকে আলোকে দেখব। তাহলে দূর থেকে আলোকে দেখা, দূর থেকে দেখব, তাহলে সেক্ষেত্রে আমরা কিরকম দেখতে পাবো? যে আলো এরকম করে যাচ্ছে, কিন্তু এই যে পাথটা, এই পাথটাকে আমরা দেখবো স্ট্রেট লাইন। এই পাথটা কিন্তু তখন হবে স্ট্রেট লাইন। এই জিনিসটা আমরা দেখতে পাবো, এই জিনিসটা আমরা দেখতে পাবো লাইটের। তাহলে পাথে স্ট্রেট পাথে গমন, এই পার্টটা আমরা পাবো জিওমেট্রিক অপটিক্স। এবং এটা হচ্ছে সব থেকে বেশি পপুলার, সব থেকে বেশি ব্যবহারিক ক্ষেত্রে উপযোগী, সাধারণ মানুষের ক্ষেত্রে। কারণ আমরা আয়নায় মুখ দেখে যে যার মানে তোমার সাজাগোজা করি, চুল আঁচড়ায়,
লিপস্টিক পরি, টিপ পরি, এই সমস্তগুলো করি। তারপরে ধরে নাও আমরা যে গাড়ি চালাই বা বাইক চালাই তার পিছনে যে রিয়ার ভিউ যে ক্যামেরাগুলো থাকে সেগুলো আমরা সবসময় ইউজ করি। আমরা সিনেমায় দেখতে যখন যাই তখন আমরা বিভিন্ন পর্দায় উপর থেকে প্রজেক্টর দিয়ে লাইট ফেলা হয় এবং সেখান থেকে সমস্ত লোক দেখে আমরা আনন্দ উপলব্ধি করি, উপভোগ করি। তো এই যে প্রতি ধরনের যেখানে আলো আছে, অমুক তমুক আছে, এই সমস্ত জিনিসগুলো আছে, সব জায়গায় আমরা দূরবীক্ষণ যন্ত্র ইউজ করে দূরের জিনিস দেখি, অণুবীক্ষণ যন্ত্র ইউজ করে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখি। তো এই সমস্ত ঘটনা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আছে এবং এখানে পড়তে গেলে আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তাহলে আমরা যদি চ্যাপ্টার গুলো খুব ভালো করে একবার করে যদি অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো কি কি চ্যাপ্টার্স আছে। চ্যাপ্টার্স হচ্ছে, ফার্স্ট হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে ঘটনাটা খুব ইম্পর্টেন্ট সব সময় হয়, সেটা হচ্ছে প্রতিফলন। তারপরে আমরা জানি প্রতিসরণ, এগুলো সংজ্ঞা তোমরা খুব ভালোভাবেই জানো, এগুলো আমরা একবার ডিসকাসও করেছি। প্রতিসরণ। ৩ নাম্বার হচ্ছে এই প্রতিসরণের মধ্যেই একটা পার্ট হবে যেটা হচ্ছে বিচ্ছুরণ। এটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তারপরে ৪ নাম্বার হচ্ছে যে তোমার যন্ত্রাদি, এবং সবথেকে বড় যন্ত্র আলোর ক্ষেত্রে আমরা জানি আমাদের চোখ। তো চোখ সম্বন্ধেও এখানে আমরা আলোচনা করব যে মানুষের চোখ কি করে দেখে, আহ, এবং তার স্ট্রাকচার কি, কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন পার্টটা কি হলে মানুষ দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায় না, কেন হয়, কিসের জন্য চেঞ্জ হয়, এবং সেই মানুষের যে সামনে লেন্স আছে সেই লেন্সের ব্যাপারটা আমরা প্রতিসরণে পড়বো। প্রতিফলন যখন আমরা করব তখন আমরা ছোটবেলায় শুধুমাত্র সমতল দর্পণে প্রতিফলন পড়েছিলাম, সমতল দর্পণে আমরা জানি সমতল জায়গায় সেখানে পড়েছিলাম। আমরা এখন বক্রতলে পড়ব। বক্রতলে তোমরা হালকা হলেও প্রতিফলন পড়েছো। সেই বক্রতলের মধ্যে দু ধরনের হতে পারে, যে এই দিক দিয়ে এইরকম থাকতে পারে, এটা সামনের দিকে বেরিয়ে আছে, আবার এরকম হতে পারে। এটা হচ্ছে উত্তল, কারণ সামনের দিকে বেরিয়ে আছে, এটাকে বলা হয় কনভেক্স। আর এটা হচ্ছে অবতল, এটাকে বলা হয় কনকেভ। তো এই সমস্ত জিনিসের উপর প্রতিফলন হলে কেমন ভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, প্রতিবিম্ব কাকে বলে, কত ধরনের, তারা প্রতিবিম্বগুলো কি আগে যে যে উৎস আছে সেই উৎসের তুলনায় বড় হয়ে গেল না ছোট হয়ে গেল, উৎস কাকে বলে, সবপ্রভ বস্তু কাকে বলে, সব ডিটেলসে আমরা এই চ্যাপ্টারে আমরা আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করব। এবং তার সাথে সাথে আমরা দেখব যে কোনো একটা আপতিত রশ্মি যখন কোনো একটা তলে পড়ে তখন প্রতিফলিত রশ্মি কত অ্যাঙ্গেলে বেঁকে যায় এবং সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেটা কখন কেমন কি হয়, এই সমস্ত ডিটেলস জিওমেট্রি আমরা প্রতিফলনে পড়বো। প্রতিসরণে যখন যাব তখন আমরা জানি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যখন পড়ে তখন অন্য মাধ্যমেও আলো কিন্তু প্রতিসৃত হয়, চলে যায় একটা অন্য ডাইরেকশনে চলে যায়, যদি তাদের মধ্যে ডেনসিটির বা আলোকীয় ঘনত্বের তফাৎ থাকে। এবং সেটাকে আমরা প্রতিসরাঙ্ক বলেছিলাম। এইসব নিয়ে আমরা নতুন করে নাটক করব না, এই জিনিসগুলো ঝরাম ঝরাম করে ইকুয়েশন গুলো লিখবো, লিখে আমরা প্রতিসরণ শুধুমাত্র সমতল ক্ষেত্রে প্রতিসরণ পড়বো না, আমরা বক্রতলে প্রতিসরণ পড়বো। আমরা দেখব এই ধরনের যদি হয় তাহলে একদিকে সমতল একদিকে তোমার বক্রতল, সেরকম হলে কি হয় দেখবো, আমরা দেখবো এইরকম হলে কি হয় দেখবো, আমরা দেখবো এইরকম যদি দুই দিকে বক্রতল হয় তার মধ্যে প্রতিসরণ কেমন হয়, আমরা দেখবো এরকম হলে প্রতিসরণ কেমন হয়। তারপরে আমরা প্রিজম নেব এবং প্রিজমে প্রতিসরণ কেমন হয় সেটা দেখবো, সেখান থেকে আমরা যাব বিচ্ছুরণে। এই সমস্ত জিনিসগুলো যখন আমাদের স্ট্রং ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা মানুষের চোখ নিয়ে পড়াশোনা করব। আর দুটো যন্ত্র আছে, একটা হচ্ছে টেলিস্কোপ যেটা দূরের জিনিস দেখে, দূরের জিনিসকে খুব ক্লিয়ারলি দেখা যায় যতটা পারা যায়, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপ যেটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসপত্র দেখে। তো একটা অণুবীক্ষণ, একটা নভোবীক্ষণ বা দূরবীক্ষণ, এই যন্ত্রগুলোর ভেতরে কি স্ট্রাকচার আছে এবং আমরা এই সমস্ত প্রতিসরণ প্রতিসরণ পড়েছি, এই সমস্ত জায়গাগুলো সম্বন্ধে কোন কোন জিনিস কাজে লাগে তার ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আজকে আমরা প্রতিফলনটা শুরু করি, একদম প্রতিফলন শুরু করব। তার আগে আমরা কিছু ছোট ছোট জিনিস যেগুলো ছোটবেলা থেকে আমরা জানি সেগুলো একবার ঝালাই করে নেবো। নাম্বার ওয়ান হচ্ছে উৎস কি। হুম, কিছু কিছু টার্ম, উৎস। তারপর হচ্ছে সপ্রভ বস্তু। তারপর হচ্ছে নিষ্প্রভ বস্তু। বাংলা বানান ভুল হয়ে গেলে একটু তোমরা কারেক্ট করে নিও। উৎসর ইংরেজি নাম হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে যে আলো দেয়, পাতি কথা, যেখান থেকে আলো বেরোয়।
তাহলে সংস্থা বা বস্তু যে আলো দেয়। তাহলে যদি তোমাকে আমি বলি যে আমি এখানে যে বসে আছি আমি কি উৎস হতে পারি? এক্সাম্পল কি হবে? এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ কি না? আমি ধরো দাঁড়িয়ে আছি এখানে, আমি কি আলোর উৎস হতে পারি? অবশ্যই হতে পারি। কারণ আমি জানি না যে আমার আমার মানে আমি নিজে আমার শরীর থেকে আলো বেরোচ্ছে কিনা সেটা আমার জানার দরকার নেই। কিন্তু যদি আমাকে দেখা যায়, তার মানেই হচ্ছে যে আমার কাছ থেকে আলো বেরিয়েছে। নাহলে আমাকে কালো দেখাতো, কোনো বর্ণহীন দেখাতো, জায়গাটা পুরো অন্ধকার দেখাতো। যেখানে কোনো আলো নেই সেই জায়গাটা হয় অন্ধকার। তাই এই যে আলো দেয় মানে যাদের দেখা যায় তারাই, যাদের দেখা যায় তারা সবাই উৎস। তারা সবাই উৎস। কিন্তু তফাৎ কি? তফাৎ হচ্ছে কেউ কেউ সপ্রভ হয়, কেউ কেউ নিষ্প্রভ হয়। যেমন ধরুন সূর্য, সূর্য নিজে জ্বলে, সূর্য হচ্ছে সপ্রভ, নিজে আলো দেয়। নিষ্প্রভ বস্তুর নিজের কোনো প্রভা নেই, নিজের কোনো আলো নেই, কিন্তু অন্য সপ্রভ বস্তু থেকে আলো নিয়ে যে অংশটা প্রতিফলন করে ওর সারফেস থেকে, সেই সেই প্রতিফলিত রশ্মি দিয়ে কিন্তু নিষ্প্রভ বস্তুকে যদি দেখা যায়, তাহলে সেও উৎসের মতো আচরণ করে, কিন্তু তার নিজস্ব আলো নেই বলে তাকে বলা হয় নিষ্প্রভ বস্তু। যেমন আমরা খুব একটা ফেমাস এক্সাম্পল দিই, সেটা হচ্ছে চাঁদ। চাঁদের নিজের কোনো আলো নেই। আমরা সবাই, আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে ডিজাইন করে যখন আমরা নিজেদের চুল আঁচড়াই, তখন আমরা আমাদের দিকে তাকাই, তখন আমরা নিষ্প্রভ বস্তুর দিকে তাকাই, কিন্তু সেটাও কিন্তু একটা উৎস। আর আমরা যেটাকে দেখি সেটা হচ্ছে ইমেজ। তাহলে আমরা এই নিয়ে আলোচনা করি যে প্রতিবিম্ব বলতে কি বোঝায়। প্রতিবিম্ব বলতে বোঝায় যে কোনো একটা বস্তু উৎস থেকে আলো, উৎস মানে বুঝতে পারছো যেখান থেকে আলো বেরোচ্ছে, তাহলে উৎস থেকে আলো, উৎস থেকে আলো নির্গত হয়ে যদি কোনো আলোকীয় যন্ত্রাদি, কোনো আলোকীয় সংস্থা, আলোকীয় সংস্থা অতিক্রম করার পর, অতিক্রম করার পর অন্য কোনো বিন্দু থেকে, অন্য কোনো বিন্দু থেকে রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে, বা বা অন্য কোনো বিন্দুতে রশ্মিগুচ্ছ মিলিত হচ্ছে, এমন হয়, এমন হয়, তখন তখন এই যে নতুন অন্য কোনো বিন্দু, যেটা বললাম অন্য কোনো বিন্দু, এই অন্য কোনো বিন্দুটিকে ওই উৎস বিন্দুর, এটা এটা ধরো উৎসটা একটা বিন্দু, উৎস বিন্দুর প্রতিবিম্ব বলে। মানে একই জিনিস আমি পুরো দেখতে পাবো, আলাদাভাবে দেখতে পাবো, আলাদাভাবে অন্য কোনো বিন্দুতে আলাদাভাবে যদি আমি দেখতে পাই, যেখানে আমি দেখতে পাবো যে ওই বিন্দু থেকে নির্গত হচ্ছে যেন মনে হচ্ছে, আর কখনো কখনো সেটা কোনো একটা সত্যি করে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেরকম একটা ঘটনা যদি ঘটে, তাহলে সেই ঘটনা ঘটার পর যে বিন্দুটা আমি নতুন করে পাচ্ছি, সেই বিন্দুটাকে উৎস বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। ইংরেজি থেকে বলা হয় ইমেজ। যে ইমেজ আমরা দেখি, এই ইমেজ হয় দু ধরনের। এগুলো তোমরা জানো বলে আমি আর বেশি ভাটাচ্ছি না, আর এই ভাটানোর কিছু নেই। একটা হচ্ছে রিয়াল ইমেজ, আর একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রিয়াল ইমেজ হচ্ছে তোমার, এটাকে বলা হয় সৎ বিম্ব বা সৎ প্রতিবিম্ব, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব।
রিয়াল ইমেজ মানে হচ্ছে সত্যি সত্যি একটি বিন্দুতে মিলিত হবে। একটি বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুতে যদি আমি একটা পর্দা রাখি তাহলে সেখানে একটা স্পট তৈরি হবে। সেই বিন্দুতে পর্দা বা কোনো কিছু রাখলে একটা আলোকীয় স্পট তৈরি হবে। এরকম যদি জিনিসপত্র হয় তাহলে তখন তাকে বলছে সৎবিম্ব। আর অসৎবিম্বতে এগুলো সত্যি সত্যি মিলিত হবে না, কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। অপসৃত হচ্ছে বলে মনে হবে, আর পর্দায় ফেলা যাবে না। যেমন আমরা আয়নায় যে সমস্ত জিনিসগুলো দেখি, আয়নাতে সৃষ্ট বিম্ব, এটা হচ্ছে অসৎ বিম্ব। আর বিভিন্ন ক্ষেত্রে, যেমন গলীয় দর্পণ হোক বা কখনো কখনো তোমার লেন্স হোক, লেন্স বা গলীয় দর্পণ যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো লেন্স, গলীয় দর্পণ, এই সমস্ত জিনিসগুলোতে যে বিম্ব তৈরি হয় কখনো কখনো, সব সময় নয়, এখানে কিন্তু কখনো কখনো আমরা স্পেশাল কন্ডিশন পুট করলে কখনো কখনো আমরা কিন্তু পাবো, কি পাবো, সৎবিম্ব পেতে পারি, সৎবিম্ব তৈরি করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আলোকীয় মাধ্যম। আলোকীয় মাধ্যম, ইংরেজিতে এটাকে বলা হয় অপটিক্যাল মিডিয়াম। এই যে জিনিসগুলো আমি এখন করাচ্ছি সেটা যা সিনেমার নাম পড়ার মতো। এই সমস্ত জিনিসগুলো যখন তুমি পড়ে নেবে, যখন টনটনে থাকবে, তখন বাদবাকিটা তোমরা কিন্তু ক্লিয়ারলি তৈরি করতে পারবে। তাহলে তোমার ইজি হবে। অপটিক্যাল মাধ্যম কাকে বলে? বল, কিছু বলার থাকলে ইম্পর্টেন্ট। না, আচ্ছা, সব ডকুমেন্টই নিস। না, সব নয়, সব নয়, সব মানে যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্ট। না 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 না, সব ইয়ে করা আছে তো, স্ক্যান করা আছে তো। ওকে, ঠিক আছে। মিডিয়াম বলতে কি বোঝায়? অপটিক্যাল মিডিয়াম বলতে বোঝায় যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যায়। তাহলে যে কোনো মাধ্যম, সব মাধ্যমকেই বলা হয় অপটিক্যাল মাধ্যম। তাহলে যে মাধ্যমের কথা আমি আলোচনা করছি, এক বিন্দু থেকে, একটা বিন্দু আছে, এখান থেকে অন্য একটা বিন্দুতে যাচ্ছে, অন্য বিন্দুতে আলো যাওয়ার কথা আমি ভাবছি, যেতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, ভাবছি। তাহলে সেই মাধ্যমটাকে আমরা বলবো অপটিক্যাল মাধ্যম। যদি না পারে তাহলে তার আলাদা নাম, যদি পারে তাহলে তার আলাদা নাম, যদি অল্প অল্প পারে তাহলে তার একটা আলাদা নাম। তাহলে যে কোনো মাধ্যমকেই আমরা অপটিক্যাল মাধ্যম বলতে পারি যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাওয়ার কথা আমি ভাবছি। এই আলো, অপটিক্যাল মাধ্যম হয় তিন ধরনের। একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম। একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। আর একটা হচ্ছে অর্ধ স্বচ্ছ মাধ্যম বা আংশিক স্বচ্ছ, অর্ধ বলাটা ঠিক নয়, আংশিক স্বচ্ছ মাধ্যম। ইংরেজিতে এটা হচ্ছে একদম আহ স্বচ্ছ মানে হচ্ছে তোমার ওপেক, আর একটা কি হয়, স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট। ওকে, ট্রান্সপারেন্ট মিডিয়াম, ট্রান্সপারেন্ট মিডিয়াম। একটা হচ্ছে ওপেক,
আর এটা হচ্ছে পার্সিয়ালি ট্রান্সপারেন্ট। তো আমরা যখন আলোচনা করব নিশ্চয়ই এই মাধ্যমের কথাটা আমরা আলোচনা করব না, কারণ এই মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন যায় পুরোটাই শোষণ হয়ে যায়, সম্পূর্ণ শোষণ হয়, সম্পূর্ণ শোষিত হয়ে যায়। এবার শোষিত হলে আর কিছু থাকছে না, তাই আমি বলবো যে আলো ভেদ করতে পারছে না। তাহলে এর মধ্যে দিয়ে আলো ভেদ করতে পারে না। যেমন ধরে নাও কোনো একটা লোহা যদি থাকে, লোহার একটা পাত যদি থাকে, তার মধ্যে দিয়ে আলো ফেললে নর্মালি আমরা যে দৃশ্যমান আলোর কথা বলছি তারা আর যেতে পারে না। স্বচ্ছ মাধ্যম হচ্ছে প্রায় 100% বেরিয়ে যায়, প্রায় 100% প্রপাগেট করে, আহ, প্রবাহ হয়, মানে শোষণ খুব কম, শোষণ খুব কম। কারণ আলোর যে তীব্রতাটা, সেই তীব্রতাটা অভিন্ন রেখে যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে মোটামুটি যেতে পারবে, তুমি বুঝতেই পারছো যে কোনো মাধ্যমে গেলে একটু না একটু শোষণ হবেই। তো মোটামুটি যদি যেতে পারে 90-95%, তাহলেই আমরা বলবো ঠিক আছে, ওকে। যেমন ধরে নাও শূন্য মাধ্যম, আলো তো শূন্য মাধ্যমে যেতে পারে, শূন্য মাধ্যমে গেলে একদম 100% হবে। যেমন ধরে নাও বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমেও মোটামুটি খুব সুন্দর আলো যায়। আর আংশিক স্বচ্ছ মাধ্যমে কিছুটা শোষণ, কিছুটা পাস করবে, কিছু শোষণ আর কিছু প্রবাহ, এরকম ধরনের। যেমন ধরে নাও আমরা যদি একটা কাঁচ রাখি, কাঁচের যদি এক পাশটা একটু হালকা করে যদি যদি প্রলেপ করে দিই, পাতলা প্রলেপ করি, তাহলে কিছুটা মানে শোষণ না হোক, কিছুটা হয়তো প্রতিফলিত হয়ে যাবে, তোমার অন্যদিকে যাবে না। তো বিভিন্ন মাধ্যম আমরা করতে পারি, যে ধরে নাও কোনো একটা মাধ্যমে আলো যাচ্ছে, সেই মাধ্যমের ম্যাটেরিয়াল গুলো এমন যে তাদের যে ইলেকট্রনের যে ইলেকট্রনীয় যে স্তরগুলো আছে, তার শক্তি স্তরের যে ডিফারেন্স, সেটা যদি আলোর শক্তির সমতুল্য হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আলো কিন্তু সে শোষণ করে ইলেকট্রনগুলোকে উঁচু লেভেলে পাঠিয়ে দেবে। তখন কিন্তু সেক্ষেত্রে আলোর শোষণ হবে, বাদবাকি যেগুলো শোষণ হবে না সেগুলো বেরিয়ে যাবে। এই কটা জিনিস আমাদের মোটামুটি পড়া দরকার। আর একটা হচ্ছে আলোক রশ্মি। রে কাকে বলে? রে হচ্ছে যখন আমরা ধরি স্ট্রেট পাথে আলো যাচ্ছে, স্ট্রেট পাথে আলোর গমন, এবং যেহেতু যে পথে দুদিকে হচ্ছে, একটা স্ট্রেট পাথের দুটো দিক হতে পারে, এরকম যদি করে দিই তাহলে দুটো দিক হতে পারে, কোন দিকে শক্তি শক্তি প্রবাহ হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে আইডিয়া থাকবে না যদি না আমরা প্রপারলি একটা ডাইরেকশন দিই। এই ডাইরেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেওয়া দরকার, কারণ কোন দিক দিয়ে শক্তি প্রবাহ হচ্ছে সেটা আমরা জানতে পারবো। এই ডাইরেকশনই বোঝায়, এই ডাইরেকশন শক্তি প্রবাহের দিক নির্দেশ করে। তো রে কে আমরা একটা স্ট্রেট পাথে আলোর গমন হিসেবে ধরলে, তখন আমরা কিন্তু একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করতে পারি, আর একটা অ্যারো দিতে হবে। সো অ্যারো বিহীন কোনো যদি গ্রাফ তুমি এই জিওমেট্রিক্যাল অপটিক্সে লেখো, তাহলে যদি তোমার খাতায় শূন্য দিয়ে দেয় সব ঠিক করার পরেও, তাহলে কিন্তু তুমি কাউকে দোষ দিতে পারবে না। তো অ্যারো কিন্তু ইম্পর্টেন্ট, সেটা আলোর ডাইরেকশনকে বোঝায়, সেই দিক দিয়ে সেই মুহূর্তে সেই দিক দিয়ে আলো কোন দিক থেকে কোন দিকে আসছে সেটা সম্বন্ধে বোঝায়। তো আমরা এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি ফলো করবো। আর একটা জিনিস যেটা আমরা ইম্পর্টেন্টলি ফলো করব, সেগুলো আমরা রুলগুলো দেখবো, সেই রুলগুলো আমরা ভালো করে বুঝবো। আর একটা জিনিস ফলো করবো, সেটা হচ্ছে যদি এটা আপতিত রশ্মি হয়, তাহলে সবসময় এটা লেফট থেকে রাইট করব, আপতিত রশ্মি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যে কোনো জায়গায় প্রথম যে আপতিত রশ্মিটা পড়বে সেটা আমরা ধরার চেষ্টা করব লেফট টু রাইট, যদি না প্রবলেমে উল্টো দিকে দেওয়া থাকে। ওকে, নেক্সট, রশ্মি গুচ্ছ কাকে বলে একসাথে যখন যায়? রশ্মি গুচ্ছ যখন একসাথে যায়, এটা হচ্ছে সমান্তরাল রশ্মি গুচ্ছ। এটা হচ্ছে, এটা এক ধরনের রশ্মি গুচ্ছ, এটা এক ধরনের রশ্মি গুচ্ছ। এটা কেমন রশ্মি গুচ্ছ? এটা হচ্ছে সমান্তরাল রশ্মি গুচ্ছ। এটা দেখো কোনো একটা বিন্দুতে মিলিত হবে হবে করছে,
তাহলে এটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। ইংরেজিতে এটাকে বলা হয় কনভার্জেন্ট। আর এটা হচ্ছে কোনো বিন্দু থেকে পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই এর নাম হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। ইংরেজিতে এটাকে বলা হয় ডাইভার্জেন্ট। তোমরা নিশ্চয়ই সিরিজ পড়ার সময় পড়েছো কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট, আর এটা হচ্ছে প্যারালাল। এই সমস্ত জিনিসপত্র আমাদের এখন ইমিডিয়েট দরকার। আরো কোনো জিনিস যেমন যেমন চ্যাপ্টার আমাদের এগোবে তেমন তেমন আমরা বুঝবো। এবার আমরা শুরু করি এই ইন্ট্রোডাকশনের পর প্রতিফলন। আমরা জানি কোনো একটা মাধ্যম থেকে, কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে যেতে অন্য আরেকটি মাধ্যমে যদি সে পড়ে, তাহলে সেই আপতিত আলোর কিছু অংশ আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আরো অনেকগুলো ঘটনা ঘটে, কিন্তু কিছু অংশ ফিরে আসে। এই ফিরে আসার ঘটনায়, প্রথম মাধ্যমে আবার ফিরে আসার ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। সেই প্রতিফলন কি জিনিস সঙ্গে আমরা জানি, এটা আমরা জানি এর দুটো সূত্র আছে। সেই সূত্রগুলো আমরা দেখব। এই সূত্রগুলোকে আমরা দুভাবে দেখব। একটা ক্লাস 9-10-এ যেমন পড়েছিলাম সেইভাবে, আর একটা অ্যাডভান্স লেভেলের একটু ভেক্টর রূপ দেখব, যে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারবো যদি কোনো একটা আপতিত রশ্মি সম্বন্ধে ইনফরমেশন দেওয়া থাকে আর প্রতিফলকের তল সম্বন্ধে দেওয়া থাকে ইনফরমেশন, তাহলে কি করে প্রতিফলিত রশ্মির ডাইরেকশন আমরা বার করতে পারবো সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো। তাহলে দুটো সূত্র ছিল। একটা হচ্ছে ফার্স্ট ল ছিল। সেই ফার্স্ট লতে বলছে, তার আগে আমরা বলে দিই যে প্রতিফলন ঘটনাটা হচ্ছে একটা প্রতিফলক লাগে, এই যে সেট সেট করা হচ্ছে তার মানে এই দিকটায় অস্বচ্ছ একটা অস্বচ্ছ প্রলেপ, অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দিচ্ছি, অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ প্রলেপ দেওয়া থাকবে। তাহলে এই বরাবর যদি আলো এসে পড়ে কোনো একটা বিন্দুতে, তাহলে এই রশ্মিটাকে বলা হয় আপতন রশ্মি। এটা দেখো একটা দিক দিয়েছি, এই 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 যার উপর পড়ছে তাকে বলা হয় প্রতিফলক বা রিফ্লেক্টর। যে বিন্দুতে পড়ছে সেটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন বিন্দুতে প্রতিফলকের উপর যদি আমি লম্ব টানি, সেই লম্বটাকে বলা হয় অভিলম্ব। প্রতিফলন হওয়ার পরে যে রশ্মিটা এখান থেকে এই বরাবর আবার বেরোবে, আমার অ্যাঙ্গেলটা খুব বাজে হয়েছে, এনিওয়ে আঁকার সময় আমার অ্যাঙ্গেল এদিক ওদিক তেবড়ে তুবড়ে যাবে, তোমরা জানো যে আমি আঁকতে ভালো পারি না। এরকম দুটো অ্যাঙ্গেলই সমান হয়, এটাকে আমি মিটিয়ে দিই। এই যে আপতন বিন্দু থেকে আবার ব্যাক করে পুনরায় নতুন মাধ্যমে, আগের মাধ্যমে ফিরে আসছে যে রশ্মিটা, সেটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। তো এখানে দেখা যায় যে অভিলম্বের সাথে আপতন যে রশ্মি, সেটা একটা কোণ করে, সেটাকে আমরা বলি ইনসিডেন্ট কোণ বা আপতন কোণ। আর বেরোনোর সময় অভিলম্বের সাথে সে একটা কোণ করে, সেটাকে আর বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণ। তো ফার্স্ট ল বলছে যে, ক্লিয়ারলি দেখো ফার্স্ট লতে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বলছে যে আপতন রশ্মি, এটা আমরা প্রমাণও করেছি হাইজেন্সের প্রিন্সিপাল দিয়ে। আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি কমা প্রতিফলকের উপর, প্রতিফলকের উপর আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে, একই তলে থাকে। এটা আমরা প্রমাণ করার সময় দেখেছিলাম যে যেহেতু এই ছবিটা পুরোটা একটা তলের উপর আঁকা হচ্ছে, তার মানে আমরা এটা বলতে পারি, যদি এদের আমরা নাম দিই, এরকম করে যদি নাম দিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এন, তাহলে আপতিত রশ্মি হচ্ছে এ ও।
প্রতিফলিত রশ্মি হচ্ছে ওবি, আর প্রতিফলকের উপর যে অভিলম্ব সেটা হচ্ছে ওএন। এটা দেখো পুরোটাই সবাই কিন্তু আমাদের এই যে খাতার তলার পাতায় পাতায় সবাই রয়েছে, তার মানে আমরা বলতে পারি তারা একই তলে রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে, আমরা জানি যে সেকেন্ড ল এর ক্ষেত্রে কি বলেছে, যে এই যে আপতন কোণ, যে কোণটা আপতিত রশ্মি, এটাকে আপতন রশ্মি না বললে আপতিত রশ্মি বললে ভালো লাগবে। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেটা সেটা সমান প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে। তার মানে অভিলম্বের সাথে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এটা সমান সমান কোণ করে। তাহলে এখানে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে আর। এটা হচ্ছে সেকেন্ড ল। এবং এই ল এর উপর বেস করে আমরা অনেক কিছু জিনিস ক্যালকুলেট করতে পারি। নেক্সট, এটা যদি আমরা ভেক্টর রূপ দেখি, ভেক্টর রূপ, তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারি। ধরে নাও এটা হচ্ছে প্রতিফলক, এটা হচ্ছে প্রতিফলক। এই প্রতিফলকের এই যে দিক, এই দিকটা হচ্ছে ট্যানজেনশিয়াল দিক টি, এটা হচ্ছে স্পর্শক দিক, তাহলে টি ক্যাপ। আর এটা হচ্ছে অভিলম্ব দিক, অভিলম্ব দিক, এটাকে আমরা বলতে পারি এন ক্যাপ। যে রশ্মিটা এসে পড়ছে, সরি এটা অন্য কালারে করি, যে রশ্মিটা এসে এখানে পড়ছে সেই রশ্মিটা ধরলাম আমি ইনসিডেন্ট রে পড়ছে, তাহলে এটাকে ধরলাম আই ক্যাপ। আই ক্যাপ ধরলে আবার গন্ডগোল হয়ে যাবে, আই ক্যাপ মানে এক্স, এক্স ভেক্টরের আই ক্যাপ, তাহলে ইনসিডেন্ট রে, তো এটাকে আমরা ধরে নিচ্ছি, ধরে নাও ই আই ক্যাপ। মানে যে বরাবর, যে বরাবর আপতিত রশ্মি পড়ছে, যে বরাবর আপতিত রশ্মি পড়ছে সেই বরাবর একক ভেক্টর, এগুলো সব একক ভেক্টর নিয়ে আমরা আলোচনা করছি। আর যেটা বেরিয়ে যাচ্ছে, এই বরাবর যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা ধরছি ই রিফ্লেকশন ক্যাপ। যদি এটা হয় তাহলে এর ভেক্টর রূপের যে চেহারা সেটা হচ্ছে ই আর ক্যাপ সমান হয় ই আই ক্যাপ মাইনাস 2 ইন্টু ই আই ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু এন ক্যাপ। সম্ভবত এটাই হয়। হুম, এইটা হচ্ছে প্রতিফলন সূত্রের, এটা হচ্ছে প্রতিফলন যে সূত্র, প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ। কি করে এটাকে প্রমাণ করব? খুব ইজি। ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে, ধরে নাও থিটা, আর ধরে নিচ্ছি, আবার আমরা জানি এই অ্যাঙ্গেলটাও হয় থিটা। তাহলে দেখো এই যে ভেক্টরটা রয়েছে ই আর, তার দুটো উপাংশ, আমি ই আরটাকে আগে দেখছি, এইদিকে হচ্ছে ট্যানজেনশিয়াল ক্যাপ, এইদিকে হচ্ছে নর্মাল ক্যাপ, আর এই বরাবর হচ্ছে তোমার ই আর ভেক্টর। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে ই আর এর এই যে উপাংশ সেটা হবে, ই আর এর মান হচ্ছে 1, প্রত্যেকে হচ্ছে এখানে মনে রাখবে ই আর ক্যাপ, ই আই ক্যাপ, টি ক্যাপ, এন ক্যাপ, এগুলো সব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের মান কত? এদের সবারই মান কত হবে? মান হবে 1। তাহলে দেখো ই আর ভেক্টরের মান হচ্ছে 1। আমরা জানি এখানে যদি এ ভেক্টর হতো, এ ভেক্টর যদি হতো, এইটা অ্যাঙ্গেল যদি থিটা হতো, তাহলে এইটা কি লিখতাম? এ কস থিটা। আমরা এটা কি লিখতাম? এটা লিখতাম এ সাইন থিটা। তেমন এই যে ভেক্টরটা এ ভেক্টর, তার মান যদি 1 হয় তাহলে আমি এখানে শুধু লিখবো কস থিটা, আর এইদিকে শুধু লিখবো সাইন থিটা। তাহলে ইয়ার ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি? ইয়ার ভেক্টর সমান আমরা লিখতে পারি কস থিটা এন ক্যাপ, কস থিটা এন ক্যাপ প্লাস কস থিটা এন ক্যাপ প্লাস সাইন থিটা টি ক্যাপ। এটা লিখতে পারি। নর্মাল আর ট্যানজেনশিয়াল দুটো ডাইরেকশন দিয়ে আমরা এটা লিখতেই পারি।
এবার দেখো তো ই আই ক্যাপটাকে কি লেখা যায়? ই আই ক্যাপটা তো এইদিকে হচ্ছে ইনসিডেন্ট রেটা তো এই বরাবর পড়েছে। এই ডাইরেকশনটা হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল ডাইরেকশন, এই ডাইরেকশনটা হচ্ছে তোমার নর্মাল ডাইরেকশন। আর অ্যাঙ্গেল, তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে এর যে প্রজেকশন সেটা এন ক্যাপের বিপরীত দিকে আসছে, তার মান কত হচ্ছে? কস থিটা। এই দিক দিয়ে ট্যানজেনশিয়ালে কত হচ্ছে? সাইন থিটা। একই ভ্যালু, একই ভ্যালু, খালি এখানে একটা মাইনাস আসছে কারণ এর ডাইরেকশনটা উল্টো। কার সাপেক্ষে মাইনাস আসছে? এন ক্যাপের সাপেক্ষে। তাহলে এখানে আমরা লিখতে পারি ইআই ক্যাপ সমান, ইআই ক্যাপ সমান, প্রথমে দেখো নর্মাল লিখেছিলাম, তাহলে মাইনাস কস থিটা এন ক্যাপ প্লাস সাইন থিটা টি ক্যাপ। এই যে দুটো ভেক্টর রূপ, এই দুটো ভেক্টর রূপে দেখো তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে কি হয়নি? ইনসিডেন্ট আর রিফ্লেকশনের মধ্যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কি চেঞ্জ হয়েছে, না একই আছে? টি ক্যাপের কম্পোনেন্টটা কি একই আছে না আলাদা হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, একই আছে। এটা কোনো ক্ষেত্রে মনে করতে পারছো মেকানিক্সের কোনো একটা জায়গায় এরকম ধরনের ঘটনা হয়েছিল যার ক্ষেত্রে স্পর্শক দিকে একটা প্যারামিটার সেম ছিল? কারো কি মনে আছে? কোনো ক্ষেত্রে কি আমরা এই ধরনের কোনো কেস আলোচনা করেছিলাম যেখানে স্পর্শক দিকের কোনো একটা প্যারামিটার, কোনো একটা রাশিকে আমরা সেম ধরেছিলাম, কোয়েন্টিটিকে সেম ধরেছিলাম? না। কারোর মনে নেই? কৌণিক বেগ না। কোন ক্ষেত্রে এরকম চিত্র হয়েছিল যে একটা গিয়ে পড়লো বেরিয়ে এলো, এরকম কোনো ক্ষেত্র পড়িনি আমরা? কোন জায়গায় পড়েছিলাম? না, রিভার বোর্ড প্রবলেম নয়। কোন ক্ষেত্রে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেম ছিল? শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট চেঞ্জ হয় কোন ক্ষেত্রে? মেকানিক্সে পড়েছিলাম। সিমিলার প্রবলেম। কেউ মনে করতে পারছো না? তার মানে তোমাদের ইলেভেনে কিন্তু মেকানিক্স একদম তৈরি নেই, একদম তৈরি নেই। এটা তো একদম ধরে 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 অনেকবার বলা হয়েছে যে এমন কেস এরকম ক্ষেত্রে কোন রকম হলে, বলা হয়নি একটা বল যখন কোন একটা সারফেসের উপর অ্যাঙ্গেল করে গিয়ে পড়বে, অবলিক যখন কলিশন হয়, তখন ধাক্কা খেয়ে যখন বেরোয়, তখন তার ভেলোসিটির যে দুটো কম্পোনেন্ট হয় বেগের, তার মধ্যে কোন কম্পোনেন্টটা একই থাকে ধাক্কা মারার আগে আর পরে? মনে নেই? হায় কপাল। দেখো এখানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট একই আছে, সেজন্য এই কম্পোনেন্টটা একই আছে, কারণ আলো এসে পড়েছে এই বরাবর, ধাক্কা খেয়েছে, ধাক্কা খায় লম্ব বরাবর, তাই চেঞ্জ হয়েছে লম্ব বরাবরের কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা চেঞ্জ হয়েছে। ট্যানজেনশিয়াল বরাবর কেউ ধাক্কা খায় না, তাই ওই কম্পোনেন্ট চেঞ্জ হয়নি। তো তোমরা এই দুটো ইনফরমেশন থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই প্রতিফলনের ভেক্টর রূপটা প্রমাণ করার। তাহলে আমরা এখানে কি করে করব? দেখো ই আর ক্যাপ সমান হচ্ছে কস থিটা এন ক্যাপ প্লাস সাইন থিটা টি ক্যাপ। ই আই ক্যাপ সমান হচ্ছে মাইনাস কস থিটা এন ক্যাপ প্লাস সাইন থিটা টি ক্যাপ। এই দুটো থেকে তোমরা প্রমাণ করবে, এবং এরা সবাই ইউনিট ভেক্টরস। ই আর ক্যাপ, ই আই ক্যাপ, টি ক্যাপ,
এন ক্যাপ, এগুলো সব অল আর ইউনিট ভেক্টরস, অল আর ইউনিট ভেক্টরস। এখান থেকে তোমরা প্রমাণ করবে যে ই আর ক্যাপ সমান ই আই ক্যাপ মাইনাস 2 ইন্টু ই আই ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু এন ক্যাপ। এবার তোমরা বলবে কি হঠাৎ এই ধরনের ইকুয়েশন নিয়ে আপনি এলেন কেন? আপনার কি মাথা ব্যথা খারাপ? অ্যান্সার হচ্ছে না। কিছু বছর আগে কিছু প্রশ্ন এই ধরনের পড়ছে যে ইনসিডেন্ট রে এর ডাইরেকশন বলে দিচ্ছে, ভেক্টর বলে দিচ্ছে, আর প্রতিফলকের ডাইরেকশন বলে দিচ্ছে যে এক্স ওয়াই তলে প্রতিফলক আছে, তাহলে এন ক্যাপ কি হবে? যদি বলে প্রতিফলক এক্স ওয়াই তলে আছে, তাহলে এন ক্যাপ কি হবে? তাহলে এন ক্যাপ কি হবে গো? এন ক্যাপ মানে কি? এন ক্যাপ মানে হচ্ছে অভিলম্ব। এক্স ওয়াই তলে থাকলে অভিলম্ব কোন দিকে হয়? তুই কি বুঝতে পারছিস না? তাহলে এত টাইম লাগছে কেন? জেড অ্যাক্সিস বরাবর হলে কি ক্যাপ হবে? কে ক্যাপ হবে? এবার এইটা তোমাকে বলে দিল, ধরো প্রতিফলক এক্স এক্স ওয়াই তলে। এবার ধরে নাও বলে দিল ইনসিডেন্ট রে যেটা, ইনসিডেন্ট রে যেটা, সেই রেটা ধরো আসছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই ডাইরেকশনে আসছে, এসে পড়লো, এসে পড়লো, প্রশ্ন করলো, ধরে নাও প্রশ্ন করলো কোন ডাইরেকশনে বেরিয়ে যাবে, কোন ডাইরেকশনে বেরোবে, তখন তো চিৎপাত হয়ে পড়ে যাবে যদি তুমি এই ফর্মুলা না জানো। কোন ডাইরেকশনে রিফ্লেক্টেড হবে, এই ধরনের প্রশ্ন আমাদের পড়তে পারে। তার জন্য আমি মনে করি ফর সেক অফ কমপ্লিটনেস অ্যাজ ইউ আর ক্লাস 12 স্টুডেন্ট, তোমাদের এই ভেক্টর সম্বন্ধে তোমাদের নলেজ যেহেতু আছে, দিস ইজ ভেরি সিম্পল। এই যে এটা প্রমাণ করাটা তোমাদের কাছে হোমওয়ার্ক। যদি কারোর খুব চাপ লাগে তাদের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু এইটা হচ্ছে প্রবলেম যেটা দিয়েছি, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। ওকে, নেক্সট, নেক্সট আমরা পড়বো চ্যুতিকোণ। চ্যুতি বা বিচ্যুতি কোণ, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা হচ্ছে সিম্পল। চ্যুতি বা বিচ্যুতি কোণ মানে হচ্ছে প্রতিফলনের দরুন, সব ক্ষেত্রেই আমরা পড়বো প্রতিফলনের দরুন পড়বো, প্রতিসরণের দরুন পড়বো, এখানে যেহেতু প্রতিফলন পড়ছি প্রতিফলনের দরুন পড়বো। চ্যুতিকোণ বলতে বোঝায় যে আলো যে পথে ওর যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে যে পথে গেল, তাতে ওকে কত কোণ ঘুরতে হলো। তার মানে এখানে এটা বাংলা ভাষা যেটা হচ্ছে বিচ্যুতি কোণ মানে সব ক্ষেত্রে যে যে পথ বরাবর, যে পথ বরাবর আলোর যাওয়ার কথা ছিল, আলোর বলছি বলে আলোর চ্যুতিকোণ বলছি, যে কোনো ক্ষেত্রেই আমরা এটাকে আলোচনা করতে পারি যে যে পথ বরাবর আলোর যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে, সেই পথে না গিয়ে কত কোণে বেঁকে গেল, এটা হচ্ছে এই যে কত কোণে বেঁকে গেল, এই কোণটাকে বলছে চ্যুতিকোণ। তার মানে দেখো প্রতিফলনের ক্ষেত্রে এটা যদি প্রতিফলক হয়, এটা যদি প্রতিফলক হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি তোমার ইনসিডেন্ট পয়েন্ট হয়, তাহলে এই বরাবর আলোর যাওয়ার কথা ছিল, তাহলে এই বরাবর ও যেত, কিন্তু গেল কোন দিকে? গেল এই বরাবর। তাহলে এর যাওয়ার কথা ছিল এই বরাবর, সে কত অ্যাঙ্গেল ঘুরলো? এই যে অ্যাঙ্গেলটা ঘুরলো, দিস ইজ ডেল্টা।
এই চ্যুতিকোণটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। তার মানে প্রতিফলনের দরুন আপতিত রশ্মি যত অ্যাঙ্গেলে বেঁকে প্রতিফলিত রশ্মির দিকে যায় সেটাকে বলা হয় চ্যুতিকোণ। এর ম্যাগনিচিউড যদি আমরা বার করতে চাই তাহলে কি বার করবো? প্রথমেই আমরা একটা প্রতিফলন যখন বলেছে একটা অভিলম্ব এঁকে দেবো, এন অভিলম্ব এঁকে দেবো। এটা এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, আর এটার নাম দিয়ে দিলাম ধরে নাও সি। তাহলে এই যে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল বিওসি, এইটা হচ্ছে তোমার বিওসি, এইটা হচ্ছে তোমার চ্যুতিকোণ। কারণ এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর গেছে, এত অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এবার আমরা জানি এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এবং এই দুটো হচ্ছে সমান। আর এই যে টোটাল কোণটা, এই কোণটা কত কোণ গো? এই যে টোটাল কোণটা কত কোণ? অ্যাঙ্গেল এ ও সি, এই কোণটা কত হবে? স্ট্রেট পাথ 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার এওসি মানে কি? আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এওএন প্লাস অ্যাঙ্গেল এনওবি প্লাস অ্যাঙ্গেল বিওসি, রিকোয়ার্ড অ্যাঙ্গেল। এই বিওসিটাই হচ্ছে ডেল্টা, এইটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এইটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডেল্টা, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডেল্টা সমান কি? ডেল্টা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। আই আর আর আমরা জানি প্রতিফলনের সময় হচ্ছে সমান। তাহলে যে কোনো একটা ইনফরমেশন বলা থাকলেই হবে। তাহলে যদি আমি আরটাকে আই এর টার্মসে লিখি তাহলে আমরা লিখতে পারবো ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই। দেয়ারফর ডেল্টা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই, তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। এটা হলো ডেল্টা। এবার এখান থেকে আমরা স্পেশাল কেস করতে পারি। যদি তোমার লম্ব আপতন হয়, লম্ব আপতন যদি হয় তাহলে আমরা বলবো লম্ব আপতন মানে হচ্ছে এই বরাবর প্রতিফলকের সাথে লম্বভাবে আপতিত হয়েছে। লম্বভাবে যদি আপতিত হয় তাহলে সেই বরাবরই বেরিয়ে যাবে। আর এটাই হচ্ছে লম্বের দিক, এটাই হচ্ছে আপতিত রশ্মি, এটাই প্রতিফলিত রশ্মি। তাহলে সেই ক্ষেত্রে আই সমান কত হবে? আর সমান কত হবে? লম্ব দুটোই 0 ডিগ্রি হবে, তাহলে 0 ডিগ্রি 0 ডিগ্রি হবে। তাহলে যদি 0 ডিগ্রি হয় তাহলে ডেল্টা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ যে পথ বরাবর এসছে একদম মুখ ঘুরিয়ে এসে পথ বরাবর বেরিয়ে গেছে, তার মানে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে গেছে। এরকম লম্ব অপতনের কেস এবার যা অ্যাঙ্গেল দেবে তাই হবে। এই জিনিসটা চ্যুতিকোণ কিন্তু শুধুমাত্র একটা ক্ষেত্রে এরকম বার করতে দেবে না, বিভিন্ন ক্ষেত্রে বার করতে দেবে। সেগুলো আমরা হোমওয়ার্ক দেবো। যেমন ধরে নাও তোমাদেরকে যদি আমি আরেকটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক নাম্বার 3। ধরে নাও দুটো প্রতিফলক আছে যারা লম্ব। এ একটা প্রতিফলক, এ একটা প্রতিফলক, এরা পরস্পরের সাথে লম্ব। তাহলে লম্ব ভাবে থাকা দুটি প্রতিফলক তার সাথে ধরে নাও কোন একটি বিন্দুতে, এরকম বিন্দুতে একটা রশ্মি পড়েছে। ছবিটা আমরা উল্টো দিকে আঁকবো, কারণ আমরা সবসময় চেষ্টা করব ইনসিডেন্ট রেটা বাঁ দিক থেকে যেন এসে ডান দিকে পড়ে, তাহলে সুবিধে হবে, আমাদের সব ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। একই রকম ছবি আঁকবো, যদি না আলাদা করে পরীক্ষায় তোমার কোশ্চেনে পড়ে যায়। ধরে নাও এখানে পড়েছে, এই হচ্ছে আপতন বিন্দু, এই বরাবর পড়েছে, এবং এই অ্যাঙ্গেলটা ধরে নাও, এই অ্যাঙ্গেলটা ধরে নাও আই। তাহলে এক্ষেত্রে কিরকম করে যাবে? এই বরাবর কোথাও যাবে, আবার এই বরাবর বেরোবে, এগুলো তোমরা ড্র করবে, এরকম বেরোবে, এরকম যাবে। এক্ষেত্রে তোমরা চ্যুতি কোণ বার করবে। চ্যুতি কোণ সমান কত বার করবে, এবং তোমরা বলবে এইটা আলটিমেটলি দেখো, এইটা হচ্ছে ফাইনাল প্রতিসৃত রশ্মি, ফাইনাল প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে প্রাইমারি প্রথম প্রথম আপতিত রশ্মি। এই দুজনের মধ্যে সম্পর্ক বলবে। তাহলে এটা হচ্ছে এ, বি হচ্ছে আপতিত রশ্মি
আপতিত রশ্মি এবং ফাইনাল প্রতিশ্রুত রশ্মির মধ্যে সম্পর্ক কি? ফাইনাল প্রতিফলিত রশ্মির মধ্যে সম্পর্ক কি? এই ধরনের বিভিন্ন জিওমেট্রিক প্রবলেম কিন্তু আমাদের এখন আসতে পারে এই চ্যাপ্টারে। এগুলো খুব ইজি এবং এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। নেক্সট হচ্ছে যে প্রতিফলনের দরুন সৃষ্ট প্রতিবিম্ব। আমরা এখনো পর্যন্ত যা করছি আমরা সমতল দর্পণেই করছি। আমরা তারপর সমতল দর্পণের পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট ক্লাসে পড়বো বক্রতলে, মানে হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় সেই ডিটেলস গুলো আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের রুলস মেনে কাজ করতে হবে। সেই রুলগুলো যদি আমরা মেনটেন করি পটাপট প্রত্যেকটা জিনিস একদম এক্স্যাক্টলি মিলে যাবে। রুলটা একদম যদি আমার মতো করে শুনে নাও তাহলে আমার মতো করেই ফলো করবে, এবং ইউনিভার্সাল রুল, একটা কার্টেসিয়ান একটা রুল আছে, সেই রুলটা সবারই ক্ষেত্রেই সমান। যেমন ভাবে ধরে নাও আমি তোমাদের আগের সেমিস্টারে দেখেছিলাম যে সবাই অন্যান্য রুল ফলো করে, যারা যারা আমার রুল ফলো করেছে তাদের ক্ষেত্রে কারচপের কোনো প্রবলেম হয়নি। যারা এদিক ওদিক সেই কথাগুলো ফলো না করে বিভিন্ন দিকে তাকিয়েছে তাদের কিন্তু মেজর সমস্যা হয়েছে। তো রুলগুলো ভালো করে বুঝে নিয়ে বারবার অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং স্টিক টু ইওর ওন প্রিন্সিপাল। যদি হয় তাহলে আমরা যেমন ভাবে সলভ করছি তেমন ভাবেই কিন্তু সলভ করব। এখানে কিন্তু ডাইরেকশনের একটা ব্যাপার থেকে যায়। ক্যালকুলেশনে প্লাস মাইনাস বিশাল ভূমিকা গ্রহণ করে এই তোমার অপটিক্সের প্রবলেমে। এই প্লাস মাইনাস যদি এক্স্যাক্ট বসাও তাহলে এক্স্যাক্ট অ্যান্সার বেরোবে এবং সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা প্রতিফলনের দরুন, সব এখন আপাতত সমতল দর্পণেই করছি। প্রতিফলনের দরুন সৃষ্ট প্রতিবিম্ব। আমরা জানি যে সাধারণত অসৎ বিম্ব হয় যা পর্দায় ফেলা যায় না। নর্মালি অসৎ বিম্ব হয়, কিন্তু আমরা স্পেশাল কেসে স্পেশাল কেসে সৎ বিম্ব তৈরি করতেও পারি। এবং সেক্ষেত্রে এখানে আমরা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখব, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এক্ষেত্রে লক্ষ্য করব, সেটা হচ্ছে এই সমতল দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সৎ বস্তু যার যদি থাকে, সৎ বস্তু মানে সৎ বস্তু নয়, অনেস্ট নয়, সৎ বস্তু মানে যাকে অ্যাকচুয়ালি বস্তুটা রয়েছে, যাকে ধরা যাবে। তুমি আয়নায় থাকা তোমার যে ইমেজ সেটাকে তুমি ধরতে পারবে না, কিন্তু তোমাকে তুমি থাপ্পড় মারলে তোমার গায়ে লাগবে। তার মানে তুমি সৎ বস্তু, সৎ নও। তুমি অসৎ হতে পারো কিন্তু তুমি সৎ বস্তু, রিয়াল বডি। তাহলে সৎ বস্তুর ক্ষেত্রে দেখা যায় অসৎ বিম্ব তৈরি হয়। আর এবং অসৎ বস্তুর ক্ষেত্রে সৎ বিম্ব তৈরি হয়, এটা দেখা যায়। তো আমরা তার আগে দেখি ছবি এঁকে যে অ্যাকচুয়ালি কিরকম ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে দেখো, একটি বিন্দু উৎস নিয়ে আমরা শুরু করি এবং উৎস হচ্ছে সৎ। তাহলে উৎস যদি সৎ হয় তাহলে এরকম কোন একটা জায়গায় একটা উৎস থাকবে। উৎস মানে যেখান থেকে আলো বেরোচ্ছে। আর তার সাথে ধরে নাও এখানে আমার ধরে নাও আয়নাটা আছে, প্রতিফলক আছে। এবার এই প্রতিফলকের প্রতিবিম্ব কি করে দেখব? প্রথমত হচ্ছে যে প্রথমে একটা লম্ব আপতনের রে আঁকবো, সেই বরাবরই ফেরত আসবে। আর একটা যদি আমি কোনো একটা অবলিক ভাবে ফেরি তাহলে এইখানে একটা তোমার নর্মাল আছে, তার সাপেক্ষে সে এই বরাবর ব্যাক করে আসবে।
এই বরাবর। এবার যদি আমি এখানে তাকাই, এখানে যদি আমি চোখ রাখি, তাহলে চোখ সোজা দেখে, তাহলে চোখ এই বরাবর ডট 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 এই বরাবর দেখবে। আর এখান থেকে এই দুটোকে কানেক্ট করলে একটা হচ্ছে লম্ব আপতনের বিন্দু, আর একটা হচ্ছে এটা চোখ। বুঝলে, চোখ তোমরা ভালো করে এঁকে নিও, এটা হচ্ছে চোখ। এই দুটোকে যদি কানেক্ট করি, তাহলে যে বিন্দুতে মিলিত হয়েছে, মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে রশ্মি আসছে, সেই জন্য এই বিন্দুটা হচ্ছে তোমার সৃষ্ট অসৎবিম্ব। এখানে এই যে ডিস্টেন্সটা আয়না থেকে লম্ব দূরত্বটাকে, এটাকে বলা হয় বস্তু দূরত্ব বা বিন্দু উৎস দূরত্ব। আর এই যে ডিস্টেন্সটা আমি এখানে পেলাম, এটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। এখানে খুব ইজিলি প্রমাণ করা যায় যে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এটাকে যদি আমি সি ধরি, এটাকে যদি এন ধরি, নর্মাল যেহেতু এন, তাহলে এটা প্রমাণ করা যায় যে, প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়? এই যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব সমতল দর্পণে সর্বদা, অলওয়েজ, অলওয়েজ বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। কি করে প্রমাণ করবে? সিম্পল। দেখো, এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি, এটা প্রমাণ করার কি করে করব? ত্রিভুজ পি এ বি এবং ত্রিভুজ পি প্রাইম এ বি, এই দুটো ত্রিভুজ যদি তুমি দেখো, তাহলে সেই ত্রিভুজের মধ্যে প্রথমত হচ্ছে একটা কমন বাহু আছে এ বি। এই এ বি হচ্ছে কমন বাহু। আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। বিভিন্ন পদ্ধতিতে সর্বসম প্রমাণ করা যায়। একটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, একটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, বিভিন্ন পদ্ধতি আছে। তো অ্যাটলিস্ট একটা সাইড আর দুটো অ্যাঙ্গেল করলেই হয়। দুটো সাইড করলে তো খুবই ভালো, তিনটে সাইড করলে দারুণ দারুণ ভালো হবে। তো সর্বসম করার জন্য যেটা দরকার, আমার এই কমন সাইড পেলাম। আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা দেখো আই, এটা হচ্ছে আর, আর মানেও কিন্তু সেটা হচ্ছে, আর যেটা সেটাও হচ্ছে কিন্তু আই। আর এই যে বিএন, বিএন যেটা, সেটা প্যারালাল কার সাথে? পি পি প্রাইমের সাথে প্যারালাল, পি পি প্রাইমের সাথে প্যারালাল। আর ছেদকটাকে গো, ছেদকটা একবার ছেদক হচ্ছে পিবি, তাহলে একান্তর কোণ এইটার সাথে এইটা আমি একান্তর কোণ পাবো আই। আর আরেকটা ছেদক যদি আমি ভাবি পি প্রাইম সি, পি প্রাইম বি সি, এটা হচ্ছে পিবি ছেদক যদি আমি বলি, তাহলে আমি একান্তর কোণ দিয়ে পাবো। আর যদি আমি ছেদক বলি পি প্রাইম বিসি, তাহলে দেখো এই যে কোণ আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এইটাও আর হলে এটাও হবে আর, আর আর এর সাথে আই হয় সমান। তাহলে একটা অ্যাঙ্গেল প্রমাণ হলো। অ্যাঙ্গেল এ পি বি সমান অ্যাঙ্গেল এ প্রি প্রাইম বি। তার সাথে সাথে এই যে ইনসিডেন্ট, এটা 90 ডিগ্রি কোণে পড়েছে, এটাও 90 ডিগ্রি কোণে বেরিয়েছে, এই দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে দুটো অ্যাঙ্গেল, আর তার সাথে সাথে দুটো একটা সাইড যেহেতু দুটো ত্রিভুজের মধ্যে সমান হলো, তাই আমরা বলতে পারি এখানে, এখানে তাহলে এই ছেদকের জন্য আমরা কি পেলাম? অ্যাঙ্গেল এ পি বি সমান 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 পেলাম আই, এই অ্যাঙ্গেলটা। আর এই ছেদকের জন্য আমরা কি পেলাম? এই ছেদকের জন্য পেলাম অ্যাঙ্গেল এ পি প্রাইম বি সমানও পেলাম আই, যেটা ছিল আর। তাহলে এই দুটো হয়ে গেল সমান। আর একটা, এটা তাহলে 1 নাম্বার, এটা হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার যেটা আমরা পেলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল পি এ বি সমান অ্যাঙ্গেল পি প্রাইম এ বি। এই দুটোই কিন্তু লম্ব, দুজনে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ পি এ বি আর ত্রিভুজ
পি প্রাইম এ বি এই দুটো হচ্ছে সর্বসম। যদি সর্বসম হয় তাহলে তাদের সব সমান হবে। সব সমান মানে অনুরূপভাবে সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেল যদি সমান হয় তার সাথে লেগে থাকা এই সাইড পি এ আর এ পি প্রাইম এ এই দুটো সমান হবে। তার মানে অতএব এখান থেকে আমরা বলতে পারি পি এ সমান হচ্ছে পি প্রাইম এ। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে পড়ে, প্রমাণ করো বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব কার ক্ষেত্রে, কোন একটা বিন্দু উৎসর ক্ষেত্রে, আর প্রতিফলনের সূত্র ব্যবহার করে। তো দিস আর ভেরি সিম্পল ক্লাস 8 জিওমেট্রি, যেখানে ছবিটা আঁকলেই তোমরা কিন্তু পড়তে পারবে। তাই এটা আমরা পেলাম বিন্দু উৎস। যদি বিস্তৃত উৎস হয় একটা পেন্সিল, যদি বিস্তৃত উৎস হয় তাহলে কি হবে, এক্সটেন্ডেড উৎস। মানে বিস্তৃত বস্তু, আলোকীয় বস্তু। ধরো না এরকম একটা পেন আছে, একদিকে তীর মারি এদিকে ছোট করি, এরকম একটা উৎস আছে, এটা যদি তোমার আয়না হয় তাহলে আমরা একটা এই পয়েন্টটা নেব, একটা এই পয়েন্টটা নেব, এই দুটো জিনিস যদি চোখে চলে আসে তাহলে তার মধ্যেখানে সমস্ত জিনিসই আসবে। তাহলে আমরা নাম দিলাম এটাকে, ধরে নাও এক্স, এটাকে নাম দিলাম ধরে নাও ওয়াই। আগে এক্স এর প্রতিবিম্ব আগে আঁকবো, তার তার জন্য কি করব, এইখানে তুমি এখানে একটা একটা দিতে পারো, দুটো দিলে বেশি ভালো লাগবে। এখানে একটা লম্ব টানলে লম্ব বেরিয়ে গেল এরকম স্ট্রেট। আর একটা হচ্ছে এইখানে দুটো আনলে, এগুলো কিন্তু ডট 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 হবে, ভেতরের গুলো হচ্ছে ডট 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 হবে, এটা ডট 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 হবে। এই বরাবর আলো পড়লো, তাহলে এইখানে প্রতিফলিত হবে, এইখানে প্রতিফলিত হবে। ভুলভাল করলাম নাকি? দাঁড়াও, মাগো, দেখি কোনো বই আছে কিনা। ঠিক আছে, যা আছে আছে, দাঁড়া দেখি। এটা হলো, আবার এটার জন্য হবে এই পয়েন্টের জন্য আবার দাঁড়াবে অন্য দুটো পয়েন্ট, এর একটা লম্ব হবে এরকম, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান করে। আর এখানে এই দুটোকে দেখার জন্য, আচ্ছা, এটা হলো টপ থেকে এলো নিচে, এখানে একটা আমরা আঁকি, এইটা এই ম্যাচিং, আর এইটা আসবে, সরি, দুটো হচ্ছে বলে কনফিউশন, আবার দুটো পয়েন্টে দুটো দুটো করে দিয়েছি বলে বেশি কনফিউশন হচ্ছে। কিন্তু বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে আঁকতে গেলে তোমাকে এইভাবেই আঁকতে হবে। এই হলো একটা, এইখানে চোখ থাকবে, মা কি আঁক। এইটা হচ্ছে প্রতিফলক। আমি বলে দিচ্ছি, রুলটা বলে দিচ্ছি কি করে আমি আঁকলাম, সেটাও বলে দিচ্ছি। মেন কথা হচ্ছে এখানে
টপ আর বটম থেকে দুটো পয়েন্ট আমরা সিলেক্ট করলাম। টপের একটা পারপেন্ডিকুলার থাকবে, পারপেন্ডিকুলার, বটম লাইনেরও একটা পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে? আমরা জানি বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কি করে আঁকবো আমি সেটা বলছি। এই দূরত্বগুলো সমান, তাহলে এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্ব দূরে আমি একটা পয়েন্ট নেব। আর y এর ক্ষেত্রে এই যে দূরত্ব, এই দূরত্ব পরে আমি একটা পয়েন্ট নেব। এবার এবার মজার বিষয় হচ্ছে যে যে কোনো একটা প্রতিফলকের দুটো বিন্দু নাও, সেই দুটো বিন্দু থেকে টপ থেকে দুটো রশ্মি, প্রথমে এই যে উপর থেকে দুটো রশ্মি তুমি ফেললে, এখান থেকে দুটো রশ্মি ফেললে, তারা যেমন ভাবে প্রতিফলিত হয় তাদেরকে প্রতিফলন করিয়ে দাও, যেমন ভাবে হয় করিয়ে দাও। এখন এটা টপ থেকে করেছো, আর বটম থেকেও একটা বিন্দু এখানে গেছে। এবার তুমি বটম থেকে দুটো ম্যাচিং করাবে, একটা হচ্ছে এই, আর এইটুকু হচ্ছে ডট 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 ডট, আর একটা হচ্ছে এইটুকু হচ্ছে ডট 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 ডট। বটম থেকে এই ম্যাচিং করানোর জন্য এখানে একটা আলো ফেলো, এখানে একটা আলো ফেলো, আর এখানে চোখটা রেখে দাও। তাহলে বটম ম্যাচিং হবে, টপ ম্যাচিংও এখান থেকে তোমার টপ ম্যাচিং হয়ে যাবে। এই যে দুটো রশ্মি, এটা একটা, এটা একটা। তো বুঝতে পারা গেল না? বুঝতে পারা গেল না? কেউ আছো না পালিয়ে গেছো সবাই? এটা তোমাদের বইয়ে নিশ্চয়ই থাকবে। তোমাদের বইয়ে আছে কিনা জানি না, আমি পুরোনো বই থেকে পড়াচ্ছি। কত নম্বর পাতায় আছে বলো? আছে, পুরোনো বইয়ের ওই কিন্তু রয়েছে। তা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব রয়েছে, সেটা একটু ট্রাইট এঁকো। মনে রাখবে এটা আঁকার জন্য দুটো লাইন লাগে। একটা প্রতিফলিত রশ্মি চোখে গিয়ে পড়বে, চোখ দেখবে, যদি উপর দিকে তাকায় এটাকে দেখতে পাবে, যদি নিচের দিকে তাকায় এটাকে দেখতে পাবে, ইন বিটুইন কোনো পয়েন্টে যদি তাকায় তাহলে যে কোনো পয়েন্টে দেখতে পাবে। তাহলে বিস্তৃত বস্তুর পুরো অংশটাই আমরা দেখতে পাবো। এবং এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমরা পাবো, ইনফো যেটা, সেটা হচ্ছে সাইজ সেম থাকবে। সাইজ সেম, যেমন সাইজ তুমি দেখেছো তেমনই সাইজ দেখতে পাবে, বড় ছোট দেখতে পাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে মোটামুটি একই সাইজ, তুমি যেমন দূরে থাকবে, যদি ডিস্টেন্স একই থাকে তাহলে সাইজ গুলো একই থাকবে। আর প্রতিবিম্ব আর তোমার যে বস্তু তার বিভিন্ন পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেগুলো সেম থাকবে। মানে এক্স থেকে এটা ডিস্টেন্স সমান এটা থেকে এক্স প্রাইমের ডিস্টেন্স। মিডিল পয়েন্ট যদি আমি একটা পি নিই, পি থেকে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমান এখান থেকে পি প্রাইমের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এসবগুলো সমান 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 থাকবে। এটা একটু তোমরা ট্রাই করে দেখো। মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে এই যে প্রতিফলন হয়, সমতল দর্পণে যেগুলো আহ, প্রতিবিম্ব হয়, তাদের কিছু ক্যারেক্টার আছে। সৃষ্ট বিম্বর পার্শ্বীয় পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়, কখনো কখনো এদের উল্লম্ব পরিবর্তনও হয়। উল্লম্ব উৎক্রম বলে এটাকে, উল্লম্ব উৎক্রমও হয়। মানে কি? যেমন ধরে নাও বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এটা হয়, এটা যদি পি হয়, যদি পি হয় তাহলে তুমি ইমেজ দেখবে কিন্তু এরকম উল্টো। তো যাদের যাদের পার্শ্বীয় পরিবর্তন হয় সেই সেগুলোকে বলা হয় অপ্রতিসম বস্তু, যাদের হয় না তাদেরকে বলা হয় প্রতিসম বস্তু। তাহলে এটা হচ্ছে পাশ বরাবর চেঞ্জ করে, যেমন ধরো ডি যদি রাখি তাহলে এটা হবে ডি, কিন্তু যদি আমি এ রাখি তাহলে এটা কিন্তু হবে এ, এটা সেম থাকলো, নো পার্শ্বীয় পরিবর্তন। কিছু কিছু ক্ষেত্রে ভার্টিক্যাল উৎক্রম হয়, কিছু কিছু আহ গোলীয় দর্পণের ক্ষেত্রে। যদি আমরা তোমার এটা নিই, তোমার ধরে ধরো উল্লম্ব হবে, এইভাবে আমি আয়নাটা রেখেছি আর এখানে ধরে নাও আমি এটাকে রেখেছি, তাহলে তখন আমি এরকম দেখবো, এর পুরোপুরি উল্টো উল্টো এরকম দেখবো এ। আর কিছু কিছু ক্ষেত্রে গোলীয় দর্পণের ক্ষেত্রে ইনভার্টেড হয়, ইমেজটা উল্টো দিকে হয়, তখনও কিন্তু আমরা উল্লম্ব দিকে কিন্তু চেঞ্জ দেখতে পারি। উল্লম্ব উৎক্রম কিন্তু সমতল দর্পণে যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা বস্তুকে পারপেন্ডিকুলারলি রাখলে, যদি সমতল দর্পণটা প্লেনের উপর থাকে তার উপর বস্তু রাখলে তাকে আপসাইড ডাউন হয়। এটা হচ্ছে আপসাইড ডাউন, আপসাইড ডাউন আর ডাউন সাইড আপ, এই হওয়ার ঘটনাটাকে বলা হয়
উল্লম্ব উৎক্রম। পার্শ্বীয় পরিবর্তন মানে হচ্ছে পাশাপাশি পরিবর্তন, কারণ এই কাছের জিনিসটা কাছে আসবে, এই জিনিসটা এখানে আসবে, এই জিনিসটা এখানে আসবে। এটা কেন হয়? এটা যদি জিজ্ঞেস করে কেন হয়, তার একটাই একটাই অ্যান্সার হচ্ছে যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব রাখতে হবে। তাহলে প্রতিটা পয়েন্টে যেহেতু প্রতিবিম্ব হয় আলাদা আলাদা করে, একটা বিস্তৃত বস্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে তৈরি, একটি বিস্তৃত বস্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে তৈরি, এবং প্রতিটি পয়েন্টের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবিম্ব যেগুলো হবে, তার যা লম্ব দূরত্ব সেটা ওই বিন্দু উৎসের লম্ব দূরত্বের সমান হয়। তাই যে কাছে থাকে তার প্রতিবিম্ব কাছে হয়, যে দূরে থাকে তার প্রতিবিম্ব দূরে হয়। তাহলে পি এর ক্ষেত্রে পি এর এই যে মাথাটা, তার ডান দিকটা এটা আছে কাছে, তাই এদিকটা এলো কাছে, এটা ছিল দূরে, তাই এদিকটা গেল দূরে। তো এই এই কারণে তোমার কিন্তু হয়। এই কেন হয় তার অ্যান্সারটা হচ্ছে যে বিস্তৃত বস্তু অনেক বিন্দু উৎসের সমষ্টি। প্রতিটি বিন্দু উৎসের জন্য প্রতিটি বিন্দু উৎসের জন্য বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব হয়, দূরত্ব হয়। তার ফলে কাছের বিন্দু কাছের বিন্দু বিন্দুর বিম্ব কাছে সৃষ্টি হয়, কাছে সৃষ্ট হয়। তাই পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। তাই এই দুই পরিবর্তন দেখা যায়, দুটো পরিবর্তনের কারণই তাই এই দুই পরিবর্তন দেখা যায়, এই দুই পরিবর্তন দেখা যায়। কার দেখা যায়? এই দুই পরিবর্তন কার দেখা যায়? প্রতিবিম্বে দেখা যায়। আসল বস্তুটা তো বস্তুই, প্রতিবিম্বে আমরা পরিবর্তন দুটো দেখতে পাই। কি কি পরিবর্তন? পার্শ্বীয় পরিবর্তন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল উৎক্রম। নেক্সট নেক্সট যেটা হচ্ছে যে ধরে নাও প্রতিবিম্ব দুটি যদি সমতল দর্পণ নিই, দুটি সমতল দর্পণ, তারা ধরে নাও একটা অ্যাঙ্গেল করে রয়েছে, এরকম অ্যাঙ্গেল করে রয়েছে, এবং এইখানে কোনো একটা বিন্দু উৎস আছে, বিন্দু উৎস। তাহলে দেখো বিভিন্ন দিকে এর ইমেজ তৈরি হবে। আমরা জানি আহ, একটা যদি উৎস থাকতো, একটা যদি কাঁচ থাকতো, শুধুমাত্র আমাদের সামনে যদি একটা আয়না থাকে, তাহলে আমি আমার একখানা আহ উৎস দেখতে পাই, মানে একটা তোমার ইমেজ দেখতে পাই। কিন্তু তোমরা যারা দেখেছো যে সেলুনে বা কোথাও যারা চুল কাটতে গেছো বা ফেসিয়াল টাকিয়াল করতে গেছো, তারা জানো যে সামনের দিকে আর পিছনের দিকে যদি তোমার আয়না থাকে, তাহলে তোমার মাথাটা দেখবে পর 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 এক 1000 1000 1500 2000 করে মাথা সামনের দিকে পিছনের দিকে রয়েছে। তার মানে তোমার অজস্র পরিমাণে তোমার কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তার মানে এই যে অ্যাঙ্গেল দুটো দর্পণের মধ্যে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং অ্যাঙ্গেলটা ডিটারমাইন করে যে দুখানা সমতল দর্পণকে যদি এরকম একটা কৌণিক অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে পিস আমার কত সংখ্যক অসৎ বিম্ব সৃষ্টি হবে। তো এর জন্য একটা ডেফিনিট ফর্মুলা আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তার দরুন সৃষ্ট ইমেজ যেটা হয় সেটা কত হবে, সেটা নির্ভর করছে অ্যাঙ্গেলটার উপর, নির্ভর করছে বস্তুটা প্রতিসমভাবে প্রতিষ্ঠিত কিনা বা অপ্রতিসমভাবে প্রতিষ্ঠিত। সো প্রথমে আমরা এটা কতগুলো সৃষ্ট ইমেজ সংখ্যা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তোমরা জানো এটা কত হবে? কেউ জানো এটা কত হবে? এই ক্লাস সব সময়, এটা কি সব সময় হয়? অ্যান্সার হচ্ছে না। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে এইখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশন গুলোই অ্যাকচুয়ালি আলোচ্য বিষয় আমাদের ক্ষেত্রে,
এবং এই কন্ডিশনের যে সূক্ষ্ম তফাৎ সেগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। তুমি যে কথাটা বলেছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের স্টেপ ওয়ান হচ্ছে আমরা দেখব, স্টেপ ওয়ান যেটা হচ্ছে সেটা আমরা দেখব 360 ডিগ্রি বাই থিটা করব। ঠিক, এই 360 ডিগ্রি বাই থিটাকে আমি ধরে নিলাম এন, মনে করি এটাকে এন ধরলাম। এবার এটা কিন্তু প্রতিবিম্ব সংখ্যা নয়। এবার আমি দেখব এন এর মানটা কি, এন এর মান কত। তা দেখি এক এক করে। এন যদি এন যদি তাহলে এবার দেখো, এন ধরো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বেরোলো। অখণ্ড সংখ্যা মানে কি, এন এর ভ্যালু হচ্ছে ধরে নাও 2, 3, 4, 5 এরকম বেরোলো। তাহলে তার ক্ষেত্রে অখণ্ড সংখ্যা হতে পারে যুগ্ম, হতে পারে অখণ্ড সংখ্যা, হতে পারে অযুগ্ম। মানে জোড় হতে পারে, এটা হতে পারে বিজোড়। যদি জোড় হয়, যদি জোড় হয় অখণ্ড সংখ্যা যেটা 360 ডিগ্রি বাই এন, এন মানে এখানে কি 360 ডিগ্রি বাই থিটা। থিটাটা কি, ওই যে দুটো আয়না আছে তাদের মধ্যে করে থাকা অ্যাঙ্গেল। সেটা যদি জোড় হয় তাহলে বস্তুটা, এটা যদি জোড় হয় বস্তুটা তোমার এই দুটো, এই যে বস্তুটা এদের মধ্যে পারপেন্ডিকুলার বাইসেক্টরে আছে, বা এটা আয়না পারপেন্ডিকুলার বাইসেক্টরে আছে, বা সে এরকম কোনো একটা জায়গায় আছে, ধরে নাও এরকম জায়গায় আছে, সেটা তো অপ্রতিসম ভাবে আছে। এটা হচ্ছে প্রতিসম ভাবে একদম মিডল পয়েন্টে ধরে নাও রয়েছে। এ অ্যাঙ্গেল সেম 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 সেম, দুটো অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে প্রতিসম ভাবে বস্তু, প্রতিসম ভাবে রাখা বিন্দু উৎস। সেখানে যদি একদম পুরো পিন পয়েন্টের মিডল মিডল পয়েন্টে থাকে, মিডল অ্যাঙ্গেলে থাকে, একদম মিড অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমি বলবো প্রতিসম ভাবে রাখা বিন্দু উৎস। আর এখানে যদি এইটা বিন্দু উৎস হয় তাহলে আমি বুঝতে পারছি বিন্দু উৎসর একদিকে অ্যাঙ্গেল কম একদিকে বেশি, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম ভাবে রাখা বিন্দু উৎস, ভাবে রাখা বিন্দু উৎস। তো এবার বলছে যদি এন যদি যুগ্ম হয়, জোর যদি হয়, তাহলে তুমি প্রতিসম ভাবে রাখো বা অপ্রতিসম ভাবে রাখো, ম্যাটার করবে না। প্রত্যেক ক্ষেত্রেই প্রতিবিম্ব, ইন বোথ কেসেস দু ক্ষেত্রেই আমার প্রতিবিম্ব সংখ্যা হবে, তুমি যেটা বলেছো সেটা, প্রতিবিম্ব সংখ্যা হবে n-1। তাহলে সেক্ষেত্রে হবে n-1। কিন্তু এটা হলো জোড়ের ক্ষেত্রে বললাম, এটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে, কিন্তু বিজোড়ের ক্ষেত্রে ধরো n=5 বেরিয়ে গেল, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখলে n=3 বেরোতে পারে। তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই দুটো ক্ষেত্রে ডিফারেন্ট হবে। একটা হচ্ছে প্রতিসমভাবে যদি রাখা থাকে, প্রতিসমভাবে রাখা যদি থাকে তাহলে কেস আলাদা, আর অপ্রতিসমভাবে রাখা থাকলে কেস আলাদা হবে। কাকে আমি রেখেছি, কাকে রেখেছি, বিন্দু উৎসকে। প্রতিসম মানে কি, ওই যে যে দুজন অ্যাঙ্গেল করেছে দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা, ঠিক তার তার বাইসেক্টর যে অ্যাঙ্গেল হবে, কোন দুটোকে একদম অর্ধেক অর্ধেক করে ভেঙে দিয়েছে সেই যে অ্যাঙ্গেল হবে, সেই লাইনটার উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে তাকে বলবো প্রতিসমভাবে রাখা বস্তু, বিন্দু উৎস বা বস্তু উৎস। যার ইমেজের কথা আমি আলোচনা করছি যদি না থাকে, দুই দিকের অ্যাঙ্গেল সেম যদি না হয়, তাহলে আমি বলবো অপ্রতিসম। তাহলে অযুগ্ম যদি হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু, যদি তোমার আহ, অযুগ্ম হয়, অপ্রতিসম থাকলে কিন্তু পাতি এন পিস হবে, অপ্রতিসম থাকলে। ঠিক, তাহলে এই ক্ষেত্রে হবে তোমার এন সংখ্যক প্রতিবিম্ব হবে। আর এই ক্ষেত্রে হবে প্রতিসমভাবে থাকলে হবে n-1 সংখ্যক।
তাহলে যদি আমি প্রতিসম ভাবে হিসেবে ধরে নিই, তাহলে সব ক্ষেত্রেই তোমার অ্যান্সারটা ঠিক 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। কিন্তু যদি এরকম করে রাখে, যদি ধরে নাও এই ইনফরমেশনটা তোমাদের কাছে থাকে, যদি এরকম করে রাখে আয়না, ধরে নাও এই একটা আয়না রয়েছে, এই একটা আয়না রয়েছে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তাহলে তুমি কোনোভাবেই বলতে পারবে না 360 ডিগ্রি বাই থিটা মানে হচ্ছে 360 ডিগ্রি বাই 120 ডিগ্রি সমান 3 তুমি পেলে এন এর ভ্যালু, কিন্তু তুমি বলতে পারবে না প্রতিবিম্ব সংখ্যাটা কি। প্রতিবিম্ব সংখ্যা সমান সমান 3 না 2, এটা তুমি গ্যারেন্টি করে বলতে পারবে না। কখন বলতে পারবে? যখন তোমাকে দেওয়া থাকবে কোনখানে বস্তু আছে। যদি এটা প্রতিসমভাবে এইখানে বস্তু থাকে, প্রতিসমভাবে এরকম যদি দেওয়া থাকে, তাহলে শিওর শট তুমি বলে দেবে যে 3 মাইনাস 1 সমান হচ্ছে 2, তাহলে দুখানা প্রতিবিম্ব হবে। যদি আরবিটারি কোনো জায়গায় থাকে এরকম করে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু তোমার এর মিড পয়েন্টে না থেকে কোনো একটা জায়গায় যদি এইখানে যদি বিন্দু উৎস থাকে, তাহলে তুমি কিন্তু আর দুখানা নয় তুমি তিনখানা পাবে। তখন কিন্তু প্রতিবিম্ব সংখ্যা হবে 3। তাহলে অপ্রতিসম আর প্রতিসম কিন্তু ইম্পর্টেন্ট সংখ্যা হবে সেক্ষেত্রে 3। তাহলে 3 না 2 বলা কিন্তু চাপ হয়ে যাচ্ছে যখন n হবে অযুগ্ম। তাহলে এখানে অযুগ্ম যখন পাবো তখন কিন্তু আমাকে কিন্তু ভালোভাবে ভেবে নিতে হবে। তখন কিন্তু আমাদের ভালো করে ভাবতে হবে যে বস্তুটা কেমন ভাবে দিচ্ছে। যদি কিছুই না বলা থাকে তাহলে তোমরা প্রতিসমর কেসই ধরবে, যেক্ষেত্রে প্রতিবিম্ব সংখ্যা হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। তাহলে ইন জেনারেল ফর প্রতিসম বিন্দু উৎস অবস্থান এই কেসটা যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে সৃষ্ট প্রতিবিম্ব সংখ্যা সমান কিন্তু তোমার হবে 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এখন ব্যাপার হচ্ছে যে এইটা যদি অখণ্ড সংখ্যা না হয়, যদি অখণ্ড সংখ্যা না হয়, ধরো তোমার দাঁড়ালো এই পুরোটার মান দাঁড়ালো ধরো 4.25, তাহলে তখন আমার এটা 4 নেবো না 5 নেবো? তোমরা কি জানো প্রতিবিম্ব সংখ্যা? তখন 4 নেবো না 5 নেবো? মেয়া, তখন আমরা অবশ্যই 5 নেব। তখন আমরা এইটাকে নেব। দিস ইজ রাইট, দিস ইজ নট রাইট। যখন পয়েন্টের পর কিছু বসে যাবে আমরা পরেরটাকে কিন্তু নেব, ও আরেকখানা কিন্তু এক্সট্রা হবে। তাহলে নেক্সট পূর্ণ সংখ্যা, তাহলে হবে নেক্সট পূর্ণ সংখ্যা। তাহলে এতগুলো কিন্তু নিয়ম আমাদের এখানে আছে। এই ফর্মুলাটাই কিন্তু ইন জেনারেল ইউজ হয় যদি প্রতিসম বিন্দু অবস্থান হয়। যদি না হয় তাহলে কিন্তু, যদি বিজোড় হয় 360 ডিগ্রি বাই এন, এটা যদি বিজোড় হয় তাহলে কিন্তু তখন আমাদের সেই সংখ্যাটাই হবে প্রতিবিম্বের সংখ্যা। ওকে, তো এই আপাতত আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই মোটামুটি পড়ো, তার সাথে সাথে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক পাঠাবো। আর একটা জিনিস তোমরা এখানে প্রমাণ করো, এটা আমরা করেছিলাম। দেখো আমরা যখন আহ, তোমার চলকুণ্ডলী গ্যালভানোমিটার করেছিলাম তখন এই এই চলকুণ্ডলী গ্যালভানোমিটারের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করেছিলাম। গ্যালভানোমিটার এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম কি, যে প্রমাণ করো একটি প্রতিফলককে প্রতিফলককে থিটা কোণে ঘুরিয়ে দিলে
স্থির স্থির আপতিত রশ্মির জন্য স্থির আপতিত রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি 2θ কোণে ঘুরে যায়। এটা একটা দেখবে। নেক্সট নেক্সট হচ্ছে একটি, ধরে নাও এইটা হচ্ছে তোমার আয়না, একটা বস্তু আছে এখানে, হচ্ছে একটা বস্তু, সে আয়নার সাথে থিটা কোণে এই বরাবর ভি বেগে ছুটে গেল, লম্বের সাথে থিটা কোণে ভি বেগে ছুটে গেল। তাহলে সেক্ষেত্রে এই যে ইমেজ এ প্রাইম, সে কত বেগে তার দিকে ছুটে আসবে। তাহলে একটি বস্তু একটি প্রতিফলকের প্রতিফলকের সাথে প্রতিফলকের সাথে লম্ব প্রতিফলকের লম্ব দিকের সাথে থিটা কোণে ভি বেগে প্রতিফলকের দিকে দিকে ছুটে এলে প্রতিবিম্ব কত বেগে বস্তুর দিকে ছুটে আসবে। ছুটে আসবে এটা দেখো। নেক্সট নেক্সট এইচ উচ্চতার এক মানুষ তার শরীরের সম্পূর্ণ প্রতিবিম্ব পেতে মিনিমাম মিনিমাম h/2 উচ্চতার সমতল দর্পণের প্রয়োজন পড়ে। এটার ব্যাখ্যা করো। আবার সেই একই কেস যদি ধরে নাও ঘরের ঘরের যে মিড পয়েন্ট থেকে যদি করে, মানে ধরে নাও কমপক্ষে অর্ধেক হতে হবে, আর ঘরের মাঝখানে যদি আহ কোন একটা ব্যক্তি হুম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আর একটা হচ্ছে, এটা তো মানুষ দেখবে, মানুষ দেখতে গেলে এটা হচ্ছে মানুষের মাথা, এটা হচ্ছে মানুষের পা, এখানে হবে চোখ, আই, এইটা দেখবে কোন একটা আয়নাতে দেখবে, এবং দেখতে গেলে দেখবে এই আয়নার যে উচ্চতা এটা h/2 হলে তবেই পুরোটা দেখা যায়, এটা প্রমাণ করবে। নেক্সট হচ্ছে যে এটা ধরুন একটা ঘর, এটা একটা ঘর, এই ঘরের মিড পয়েন্টে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, ধরে নাও এটা হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তার হেড, এটা হচ্ছে তার চোখ, আই, এটা হচ্ছে তার লেগ, আর এখানে যদি আয়না থাকে, এখানে হচ্ছে দর্পণ, আর এই পুরো দিকটা এইটা দেখতে চাই, পুরো পেছনের দেওয়ালটা দেখতে চাই, পেছনের দেওয়াল এটাকে দেখবে। তাহলে সেক্ষেত্রে এই দর্পণের হাইট 1/3 অফ দেওয়ালের উচ্চতা হয়। এটা পরীক্ষায় একবার পড়েছিল, দেওয়ালের উচ্চতা হতে হবে। প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা মানুষ যদি কোনো একটা ঘরের মিড পয়েন্টে দাঁড়িয়ে থাকে, তার সামনের যে দেওয়াল সেখানে যদি দর্পণ থাকে, সেই দর্পণের সাহায্যে যদি সে পেছনের দেওয়ালের সম্পূর্ণ দৈর্ঘ্য দেখতে চায়,
তাহলে সেক্ষেত্রে দর্পণটির ন্যূনতম যে উচ্চতা হতে হবে সেটা হচ্ছে পেছনের যে দেওয়ালটা উনি দেখতে চান তার 1/3 সেটা প্রমাণ করো। এগুলো সব বইয়ে দেওয়া আছে, করে দেওয়া আছে, এগুলো তোমরা একটু চেষ্টা করবে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা ধীরে ধীরে এখান থেকে কিছু কোশ্চেন করবো পরের দিন, তারপর আমরা গোলীয় দর্পণে চলে যাব। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলীয় দর্পণ। চলো তাহলে, বাই, গুড নাইট। কাল রাত্রি মোটামুটি ওই 9:45 PM অনওয়ার্ডস।